গল্পের নাম চিড়িয়াখানা। লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। প্রমোদ বরাটের ঘর হইতে যখন বাহিরে আসিলাম, বেলা তখন প্রায় 12টা। পাশের ঘরে থানার কয়েকজন কর্মচারী হাতাপত্র লইয়া কাজ করিতেছিল। বরাট বাহিরে আসিলে হেড ক্লার্ক উঠিয়া আসিয়া নিম্নস্বরে বরাটকে কিছু বলিল। বরাট ব্যোমকেশকে বলিল, একটু অসুবিধা হয়েছে, আমাকে এক্ষুনি আর একটা কাজে বেরোতে হবে। তা আপনারা না হয় এগোন, আমি বিকেলের দিকে কলোনিতে গিয়ে হাজির হব। ব্যোমকেশ একটু চিন্তা করিয়া বলিল, তার চেয়ে এক কাজ করা যাবে, সন্ধ্যের সময় সকলে একসঙ্গে গেলেই চলবে। আপনি কাজে যান, সন্ধ্যে 6টার সময় স্টেশনে ওয়েটিং রুমে আমাদের খোঁজ করব। বরাট বলিল, বেশ, সেই ভালো। ব্রজদাস বলিলেন, কিন্তু আমি? ব্যোমকেশ বলল, আপনি এখন কলোনিতে ফিরে যেতে পারেন, কিন্তু যেসব কথা হলো তা কাউকে বলবার দরকার নেই। আগে হ্যাঁ। ব্রজদাস কলোনির রাস্তা ধরিলেন, আমরা স্টেশনে ফিরিয়া চললাম। চলিতে চলিতে ব্যোমকেশ বলিল, আমাদের চোখে ঠুলি আঁটা ছিল। দময়ন্তী নামটা প্রচলিত বাংলা নাম নয়, এটাও চোখে পড়েনি। অমন রং, অমন রূপ যে বাঙালি ঘরে খুব একটা চোখে পড়ে না, এ কথাও একবারও ভেবে দেখিনি। দময়ন্তী এবং নিশানাথের বয়সের পার্থক্য থেকে কেবল দ্বিতীয় পক্ষই আন্দাজ করলাম। অন্য সম্ভাবনা যে থাকতে পারে তা একবার ভেবেও দেখলাম। দময়ন্তী স্কুলে গিয়ে পাঞ্জাবি মেয়েদের সঙ্গে গল্প করেন, এ থেকেও কিছু সন্দেহ হলো না, অথচ সন্দেহ হওয়া উচিত ছিল। নিশানাথবাবু বোম্বাই প্রদেশে 47 বছর বয়সে হঠাৎ ঠিক 19-20 বছরের বাঙালি তরুণীকে বিয়ে করলেন, এটা এক কথায় মেনে নেওয়ার মতো তো নয়। অরিত, মাথার মধ্যে ধূসর পদার্থ ক্রমেই থাকাশ হয়ে আসছে হে, এবার অবসর নেওয়া উচিত। সত্যান্বেষণ ছেড়ে ছাগল চালানো কিংবা অনুরূপ কোনো কাজ করার সময় উপস্থিত হয়েছে। তার ক্ষোভ দেখি আর হাসি আসিল। বললাম, ছাগল না হয় পরে চড়িব, আপাতত এই ব্যাপারে তো একটা নিষ্পত্তি হওয়া দরকার। দময়ন্তী নিশানাথবাবুর স্ত্রী নয়, এ থেকে কি বুঝলে? ক্ষুব্ধ ব্যোমকেশ কিন্তু কোনো উত্তর দিল না। স্টেশনে ওয়েটিং রুমে তালা লাগানো ছিল, তালা খোলাইয়া ভেতরে গিয়া বসিলাম। একটা কুলিকে দিয়া বাজা ভিটে কিছু হিঙের কচুরি ও মিষ্টান্ন আনাইয়া পিত্ত রক্ষা করা গেল। আকাশে মেঘ আরও ঘন হইয়াছে, মাঝে মাঝে চড়বড় করিয়া তুষার হঠাৎ ছাগল তাড়ানো বৃষ্টি ঝরিয়া পড়িতেছে। সন্ধ্যা নাগাদ বেশ চাপিয়া বৃষ্টি নামিবে মনে হল। দুইটি দীর্ঘবাহু আরামকে দ্বারায় আমরা লম্বা হইলেন। বাহিরে থাকিয়া মাঝে মাঝে ট্রেন আসা যাওয়া করিতেছে। আমি মাঝে মাঝে ঝিমাইয়া পড়িতেছি। মনের মধ্যে সূক্ষ্ম চিন্তার ধারা বহিতেছে। দময়ন্তী দেবী নিশানাথের স্ত্রী নন, লাল সিংয়ের স্ত্রী। মানসিক অবস্থায় কিরূপ বিবর্তনের ফলে একজন সচ্চরিত্র সম্ভ্রান্ত ব্যক্তি এইরূপ কর্ম করিতে পারেন? দময়ন্তী প্রকৃতপক্ষে কিরূপ স্থির, সৈরিনী, বহুকিনী, কিন্তু তাহাকে দেখিয়া তো তাহা মনে হয় না। 5:30টার সময় পুলিশ ভ্যান লইয়া বরাট আসিল। আকাশে তখন এমন অবস্থা হইয়াছে যে মনে হয় রাত্রি হইতে আর দেরি নাই। মেঘগুলা ভিজা ভোট কম্বলের মতো আকাশ অন্ধকার করিয়া দিনের আলো মুছিয়া দিয়াছে। বরাট বলিল, বিকাশকে আপনার 19 নম্বর মির্জা লেনে পাঠিয়ে দিলাম, কাল খবর পাওয়া যাবে। ব্যোমকেশ বলিল, বিকাশ? ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ। ছোকরা কি আপনাদের দলের লোক, অর্থাৎ পুলিশই কাজ করে? বরাট বলিল, কাজ করে বটে, কিন্তু ইউনিফর্ম পরতে হয় না, ভারী খলিপা চেপে। চলুন, ও যাওয়া যাক। স্টেশনের স্টলে এক পেয়ালা করিয়া চা গলার্ধকরণ করিয়া আমরা বাহির হইতেছি। একটা ট্রেন কলিকাতার দিক হইতে আসিল। দেখিলাম নেপালবাবু গাড়ি হইতে নামিলেন, হনহন করিয়া বাহির হইয়া গেলেন। আমাদের যেন দেখিতেই পাইলেন না। ব্যোমকেশ বলিল, উনি এগিয়ে যান, আমরা 8 ঘন্টা পরে বেরিব। আবার আমরা ওয়েটিং রুমে গিয়া বসিলাম। এ কথা সে কথার 8 ঘন্টা কাটাইয়া মোটর ভ্যানে চড়িয়া বাহির হইয়া পড়িল। কলোনির ফটক পর্যন্ত পৌঁছিবার পূর্বেই ব্যোমকেশ বলিল, এখানেই গাড়ি থামাতে বলুন, গাড়ি ভেতরে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, অনর্থক সকলকে সচকিত করে তোলা হবে। গাড়ি থামিল, আমরা নামিয়া পড়িলাম। অন্ধকার আরও গাঢ় হইয়াছে। আমরা কলোনির ফটকের সম্মুখে উপস্থিত হইয়া দেখিলাম নিশানাথবাবুর ঘরের পাশের জানলা দিয়ে আলো আসিতেছে। ব্যোমকেশ সদর দরজায় কড়া নাড়িল। বিজয় দরজা খুলিয়া দিল এবং আমাদের দেখিয়া চমকিয়া উঠিয়া বলিল, আপনারা? ভিতরে দময়ন্তী চেয়ারে বসিয়া আছেন দেখা গেল। ব্যোমকেশ গম্ভীর মুখে বলিল, দময়ন্তী দেবীকে কিছু জিজ্ঞাসা করবার আছে। আমাদের ঘরে প্রবেশ করিতে দেখিয়া দময়ন্তী ত্রস্তভাবে উঠিয়া দাঁড়াইলেন। তাহার মুখ বিবর্ণ হইয়া গেল। ব্যোমকেশ বলিল, উঠবেন না বিজয়বাবু, আপনিও বসুন। দময়ন্তী ধীরে ধীরে আবার বসিয়া বললেন। বিজয় চোখে শঙ্কিত সন্দেহ ভরিয়া
তার চেয়ারের পিছনে গিয়া লড়াইলে। আমরা উপবিষ্ট হইলাম। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, বাড়িতে আর কেউ নেই? বিজয় নীরবে মাথা নাড়িল। ব্যোমকেশ যেন তাহার লক্ষ্য না করিয়াই নিজের ডান হাতের নখগুলি নিরীক্ষণ করিতে করিতে বলিল, দময়ন্তী দিদি, সেদিন আপনাকে যখন প্রশ্ন করেছিলাম তখন সব কথা আপনি বলেননি, এখন বলবেন কি? দময়ন্তী ভয়ার্থ চোখে বলিলেন, কি কথা? ব্যোমকেশ নির্লিপ্তভাবে বলিল, সেদিন আপনি বলেছিলেন 10 বছর আগে আপনাদের বিয়ে হয়েছিল, কিন্তু আমরা জানতে পেরেছি বিয়ে হওয়া সম্ভব ছিল না। নিশানাথবাবু আপনার স্বামী নন। মৃত্যু সরাহতের মতো দময়ন্তী কাঁদিয়া উঠিলেন, না না, উনিই আমার স্বামী, উনিই আমার স্বামী বলিয়া নিজের কোলের উপর ঝুঁকিয়া পড়িয়া মুখ ঢাকিলেন। বিজয় গর্জিয়া উঠিল, ব্যোমকেশবাবু! বিজয়কে সম্পূর্ণ উপেক্ষা করিয়া ব্যোমকেশ বলিয়া চলিল, আপনার ব্যক্তিগত জীবনের গোপনীয় কথায় আমাদের কোনো দরকার ছিল না। অন্য সময় হলে হয়তো চুপ করেই থাকতাম, কিন্তু এখন তো চুপ করে থাকবার কোনো উপায় নেই, সব কথাই জানতে হবে। বিজয় বিচ্যুত স্বরে বলিল, আর কি কথা জানতে চান আপনি? ব্যোমকেশ চকিত বিজয়ের পানে চোখ দিয়া করাজের মতো অমসৃণ কণ্ঠে বলিল, আপনাকে অনেক কৈফিয়ত দিতে হবে বিজয়বাবু। অনেক মিছে কথা আপনিও বলেছেন, কিন্তু সে পরের কথা। এখন দময়ন্তী দেবীর কাছ থেকে জানতে চাই যে নিশানাথবাবুর মৃত্যু হয় যে রাত্রে, সে রাত্রে আপনি কি করছিলেন? দময়ন্তী গুমরিয়া গুমরিয়া কাঁদিতে লাগিলেন। বিজয় তাহার বাসে নতজানু হইয়া বাষ্পরুদ্ধ স্বরে ডাকিতে লাগিল, কাকিমা, কাকিমা! প্রায় 10 মিনিট পরে দময়ন্তী অনেকটা শান্ত হইলেন। অশ্রুপ্লাবিত মুখ তুলিয়া আঁচলে চোখ মুছিলেন। ব্যোমকেশ শুষ্ক স্বরে বলিল, সত্য কথা গোপন করার অনেক বিপদ আছে। হয়তো এই সত্য গোপনের ফলেই ভানুগোপাল বেচারা মারা গেছে। এরপর আর মিথ্যে কথা বলে ব্যাপারটাকে আরো জটিল করে তুলবেন না। দময়ন্তী ভগ্ন স্বরে বললেন, আমি কোনো মিথ্যে কথা বলিনি। সে রাত্রির কথা যা জানি সব বলেছি। ব্যোমকেশ বলিল, দেখুন, কি ভয়ঙ্করভাবে নিশানাথবাবুর মৃত্যু হয়েছিল তা বিজয়বাবু জানেন। আপনি পাশের ঘরে থেকেও কিছু জানতে পারেননি। এ অসম্ভব। হয় আপনি 10টা থেকে 11টার মধ্যে বাড়িতে ছিলেন না, কিংবা আপনার চোখের সামনেই নিশানাথবাবুর মৃত্যু হয়েছে। পূর্ণ 1 মিনিট ঘর নিস্তব্ধ হইয়া রহিল। তারপর বিজয় ব্যগ্রস্বরে বলিল, কাকিমা, আর লুকিয়ে রেখে লাভ কি? আমাকে যা বলেছ এদেরও সে কথাই বড়। হয়তো। আরও খানিকক্ষণ মুখ থাকিয়া দময়ন্তী অতি অস্পষ্ট স্বরে বললেন, আমি বাড়িতে ছিলাম না। কোথায় গিয়েছিলেন? কি জন্য গিয়েছিলেন? অতঃপর দময়ন্তী স্খলিত স্বরে এলোমেলোভাবে তাহার বাহিরে যাওয়ার ইতিহাস বলিলে। দীর্ঘ 8 মাসের ইতিহাস তাহার ভাষায় বলিলে অনাবশ্যক জটিল ও জড়বরং জবরজং হইয়া পড়িলে। সংক্ষেপে তাহা এইরূপ। 8-9 মাস পূর্বে দময়ন্তী ডাকে একটি চিঠি পাইলেন, লাল সিংয়ের চিঠি। লাল সিং লিখিয়াছে, জেল হইতে বাহির হইয়া আমি তোমাদের সন্ধান পাইয়াছি, ছদ্মবেশে গোলাপ কলোনি দেখিয়াও আসিয়াছি, তোমাদের সব কীর্তি জানিতে পারিয়াছি। আমি ভীষণ প্রতিহিংসা লইতে পারিতাম, কিন্তু তাহা লইব না। আমার টাকা চান। কাল রাত্রি 10টা হইতে 11টার মধ্যে কলোনির ফটকের পাশে যে কাচের ঘর আছে, সেই ঘরে বেঞ্চির ওপর 500 টাকা রাখিয়া আসিবে। কাউকেও কিছু বলিলে না। বলিলে তোমাদের দুজনকেই খুন করিব। এরপর আর আমি তোমাকে চিঠি লিখিব না। জেলে বাংলা শিখিয়াছি, কিন্তু লিখিতে চাই না। টাকার দরকার হইলে মোটরের একটি ভাঙা অংশ বাড়ির কাছে ফেলিয়া দিয়া যাইব। তুমি সেই রাত্রে নির্দিষ্ট সময় 500 টাকা কাচের ঘরে রাখিয়া আসিবে। চিঠি পাইয়া দময়ন্তী ভয়ে দিশাহারা হইয়া গেলেন, কিন্তু নিশানাথকে কিছু বলিলেন না। রাত্রে 500 টাকার নোট কাচের ঘরে রাখিয়া আসিলেন। কলোনির টাকা কড়ি দময়ন্তীর হাতেই থাকিত, কেউ কিছু জানিতে পারিল না। তারপর মাসের পর মাস শোষণ চলিতে লাগিল। মাসে 2-3 বার মোটরের ভগ্নাংশ আসে। দময়ন্তী কাচের ঘরে টাকা রাখিয়া আসেন। কলোনির আয় ছিল মাসে প্রায় 2,500 থেকে 3,000 টাকা, কিন্তু এই সময় হইতে আয় কমিতে লাগিল। তার উপর এইভাবে 1,500 টাকা বাহির হইয়া যায়। আগে অনেক টাকা উদ্বৃত্ত হইত, এখন টায়ে টয়ে খরচ কোনো রকমে চলিতে লাগিল। নিশানাথ টাকার হিসাব রাখিতেন না, কিন্তু তিনিও লক্ষ্য করিলেন। তিনি দময়ন্তীকে প্রশ্ন করিলেন। দময়ন্তী মিথ্যা বলিয়া তাহাকে স্তোক দিলেন। আয় কমিয়া যাওয়ার কথা বলিলেন, খরচ বাড়ার কথা বলিলেন না। এইভাবে 8 মাস কাটিয়াছে। নিশানাথের মৃত্যুর দিন সকালে দময়ন্তী আবার একখানি চিঠি পাইলেন। লাল সিং লিখিয়াছে, আমি এখান হইতে চলিয়া যাইতেছি। যাইবার আগে তোমার সঙ্গে দেখা করিয়া যাইতে চাই।
তুমি রাত্রি 10টার সময় কাছের ঘরে আসি আমার জন্য অপেক্ষা করিবে। যদি 11টার মধ্যে না যাইতে পারি তখন ফিরিয়া যাইও। আমি তোমাকে ক্ষমা করিয়াছি, কিন্তু কাউকে কিছু বলিলে কিংবা আমাকে ধরিবার চেষ্টা করিলে খুন করিব। সে রাত্রে আহারের পর বাড়িতে ফিরিয়া আসিয়া দময়ন্তী দেখিলেন নিশানাথ আলো নিভাইয়া শুইয়া পড়িয়াছেন। দময়ন্তী নিঃশব্দে পিছনের দরজা দিয়ে বাহির হইয়া গেলেন, কিন্তু লাল সিং আসিল না। দময়ন্তী 11টা পর্যন্ত গাছের ঘরে অপেক্ষা করিয়া ফিরিয়া আসিলেন, দেখিলেন নিশানাথ পূর্ববৎ ঘুমাইতেছেন। তখন তিনি নিজের ঘরে গিয়া শয়ন করিলেন। পরদিন প্রাতঃকালে উঠিয়া নিশানাথের গায়ে হাত দিয়া দময়ন্তী দেখিলেন নিশানাথ বাঁচিয়া নেন। তিনি চিৎকার করিয়া অজ্ঞান হইয়া পড়িলেন। ব্যোমকেশ নতমুখে সমস্ত শুনিল। তারপর বিজয়ের দিকে চোখ তুলিয়া বলিল, বিজয়বাবু, আপনি এ কাহিনী কবে জানতে পারলেন? বিজয় বলিল, 3-4 দিন আগে। আমি আগে জানতে পারলে? ব্যোমকেশ কড়া সুরে বলিল, অন্য কথাটা, অর্থাৎ আপনার কাকার সঙ্গে দময়ন্তী দেবীর প্রকৃত সম্পর্কের কথা আপনি তো গোড়া থেকেই জানেন। কোনো সময় কাউকে এ কথা বলেছিলেন কি? বিজয় চমকিয়া উঠিল, তার মুখ ধীরে ধীরে রক্তাভ হইয়া উঠিল। সে বলিল, না, কাউকে না। ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইয়া বড়াটকে বলিল, চলুন এবার যাওয়া যাক। দ্বার পর্যন্ত গিয়া সে ফিরিয়া দাঁড়াইয়া বলিল, একটা খবর দিয়ে যাই, লাল সিং 2 বছর আগে জেলে মারা গেছে। পুলিশ ভ্যানে ফিরিয়া যাইতে যাইতে ব্যোমকেশ বলিল, দময়ন্তী দেবীর কথা সত্যি বলেই মনে হয়। নিশানাথবাবুর সন্দেহ হয়েছিল কেউ দময়ন্তীকে ব্ল্যাকমেল করছে, তাই যেদিন তিনি আমাদের সঙ্গে দেখা করতে যান সেদিন নিতান্ত অপ্রাসঙ্গিকভাবেই কথাটা উচ্চারণ করেছিলেন। কথাটা তার মনের মধ্যে ছিল, তাই মুখ দিয়ে বেরিয়ে এসেছিল। বলাট বলল, এখন কথা হচ্ছে কে ব্ল্যাকমেল করছে। নিশ্চয়ই এমন কোনো লোক আছে যে দময়ন্তীর গুপ্ত কথা জানে। ব্যোমকেশ বলিল, আমাদের জ্ঞানত 3জন এই গুপ্ত কথা জানে, বিজয়, ব্রজদাস বাবাজি আর নেপালবাবু। নেপালবাবু জানলে, মুকুল জানলে, সব মিলিয়ে 4জন। আরও কেউ কেউ থাকতে পারে যাদের আমরা নাম জানি না। আর কিছু না হোক, হত্যার একটা স্পষ্ট পরিষ্কার মোটিভ তো পাওয়া যাবে। জিজ্ঞাসা করলাম, স্পষ্ট পরিষ্কার মোটিভটা কি? ব্যোমকেশ বলল, ধরা যাক নেপালবাবু ব্ল্যাকমেল করছিলেন। 8 মাস ধরে তিনি বেশ কিছু দহন করেছেন, আরও অনেক দিন পেনশন ভোগ করবার ইচ্ছা আছে। এমন সময় দেখলেন নিশানাথবাবুর সন্দেহ হইতে তিনি আমাকে ডেকে এনেছেন। নেপালবাবুর ভয় হলো এমন লাভের ব্যবসাটা বুঝি ফেঁসে যায়। শুধু তাই নয়, তিনি যদি ধরা পড়েন তাহলে ইতিপূর্বে তার কন্যার সাহায্যে যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তাও প্রকাশ হয়ে পড়বে। তার কন্যাটিও যে চিত্রাভিনেত্রী সুনয়না রূপে নৃত্যকারী, তাও আর গোপন থাকবে না। রমেন মল্লিককে আমাদের সঙ্গে দেখে তার এরকম সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। তিনি তখন কী করবেন? নিশানাথকে মারতে পারলে সব সমস্যার মূলে আঘাত করা হয়, নির্ভয়ে ব্ল্যাকমেলের চালানো যায়। কিন্তু নিশানাথের মৃত্যুটা স্বাভাবিক হওয়া চাই, সুতরাং নিশানাথ যত সম্ভব স্বাভাবিকভাবেই মারা গেলেন। কিন্তু তবু খুঁত রয়ে গেল একটা। পুলিশের যাতায়াত শুরু হলো। তার উপর ভানুগোপালটা কিছু দেখে ফেলেছিল বোধহয়, অতএব তাকেও সরানো দরকার হলো। মোটামুটি এই মোটি। বরাট বলল, তাহলে কর্তব্যটা কি? ব্যোমকেশ বলল, একটা প্ল্যান আমার মাথায় ঘুরছে, কিন্তু সে বিষয়ে পরে ব্যবস্থা হবে। আজ রাত্রেই একটা কাজ করা দরকার। আবার আমাদের কলোনিতে ফিরে যেতে হবে। লুকিয়ে লুকিয়ে কলোনির লোকগুলোর উপর নজর রাখতে হবে। কি উদ্দেশ্য? আজ অভিসারের উপযুক্ত রাত্রি, দেখতে হবে কেউ কারোর ঘরে যায় কিনা। আপনি রাজি? নিশ্চয়ই রাজি, কিন্তু আগে চলুন, আমার বাসায় খাওয়া দাওয়া করবে। বরাটের বাসায় আহার শেষ করিয়া আমরা যখন বাহির হইলাম, রাত্রি তখন 9:15। একটু আগে যাওয়া ভালো। খাওয়া শেষ হইবার পর প্রেক্ষাগৃহে রাত জাগিয়ে বসিয়া থাকার কোনো মানে হয় না। বরাট আমাদের জন্য 2টা বর্ষারই জোগাড় করিয়া রইল। কলোনি হইতে 8 মাইল দূরে গাড়ি থামানো হইল। ড্রাইভারকে এইখানে গাড়ি রাখিতে বলিয়া আমরা পদব্রজে অগ্রসর হইলাম। আকাশ তেমনি থমথমে হইয়া আছে। প্রত্যাশিত বৃষ্টি অবশ্য নামে নাই। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাইতেছে বটে, কিন্তু তাহা অবগুণ্ঠিতা বধূর মুচকি হাসির মতো লজ্জিত। তাহার পিছনে গরু গরু ডাকও নাই। কলেজে প্রবেশ করিয়া দেখিলাম একটিও কুঠিতে আলো জ্বলিতেছে না, কেবল ভোজন গৃহে আলো। সকলেই আহার করিতে গিয়াছে। ব্যোমকেশ চুপি চুপি আমাদের নির্দেশ দিল, অজিত, তুই বিজয়ের কুঠির আনাচে কানাচে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে বসে বিজয় ছাড়া আর কেউ আসে কিনা লক্ষ্য করবে। ইন্সপেক্টর বরাট, আপনি দময়ন্তীর খিড়কি দরজার উপর নজর রাখবেন। আর আপনি? আমি নেপালবাবুর সদর দরজার অন্দর দুদিকেই চোখ রাখব। একটা করবীর ঝাড় দেখে রেখেছি, সেখান থেকে দুদিকেই দৃষ্টি রাখা চলবে।